সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের এর আগের ক্লাস ছিল মঙ্গল কাব্যের মনসা মঙ্গল কাব্য। আজকে শুরু করছি মঙ্গল কাব্যেরই চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে। চণ্ডীমঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্য এর আগে মনসা মঙ্গল কাব্য বিস্তারিত আলোচনা করেছি। এখন আজকে চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের উৎস চণ্ডী দেবীর কাহিনী অবলম্বন রচিত। চণ্ডীমঙ্গল কাব্য, এই চণ্ডীমঙ্গল কাব্যটি চণ্ডী দেবী চণ্ডী বা চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে রচিত। দেবী চণ্ডীর কাহিনী অবলম্বনে রচিত এই চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের খণ্ড দুটি। চণ্ডীমঙ্গল কাব্য দুই খণ্ডে বিভক্ত। এক নম্বর খণ্ড হচ্ছে আক্ষেটিক খণ্ড, দুই নম্বর হচ্ছে বণিক খণ্ড। একটি হচ্ছে আক্ষেটিক খণ্ড, আরেকটি হচ্ছে বণিক খণ্ড। চণ্ডীমঙ্গল কাব্যের দুইটি খণ্ড, একটি আক্ষেটিক খণ্ড আরেকটি বণিক খণ্ড। আক্ষেটিক খণ্ডে বর্ণিত হয়েছে কালকেতু উপাখ্যান, অর্থাৎ আক্ষেটিক খণ্ডের নাম হচ্ছে কালকেতু উপাখ্যান। আক্ষেটিক খণ্ডে যে বিষয়ে আলোচনা করেছে সে অংশের নাম হচ্ছে, আক্ষেটিক খণ্ডের আলোচনার অংশের নাম হচ্ছে কালকেতু উপাখ্যান। কালকেতু উপাখ্যান। কালকেতু উপাখ্যান। আর বণিক খণ্ডের এর অংশের নাম হচ্ছে ধনপতি সওদাগরের কাহিনী। অর্থাৎ বণিক খণ্ডে আলোচিত হয়েছে বা আলোচনা করা হয়েছে ধনপতি সওদাগরের কাহিনী। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের উৎস হচ্ছে দেবী চণ্ডীর কাহিনী অবলম্বন এ, অর্থাৎ দেবী চণ্ডীর কাহিনী এই চণ্ডীমঙ্গল কাব্যে রচিত হয়েছে। আর এই চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেটিক দুইটি খণ্ড আছে, একটি হচ্ছে আক্ষেটিক খণ্ড, আরেকটি হচ্ছে বণিক খণ্ড। আক্ষেটিক খণ্ডে এর খণ্ডের আলোচনা বিষয় বা আলোচনা হয়েছে কালকেতু উপাখ্যান। আর দ্বিতীয় খণ্ড বণিক খণ্ড, সেই বণিক খণ্ডে আলোচিত হয়েছে ধনপতি সওদাগরের কাহিনী। ধনপতি সওদাগরের কাহিনী বর্ণিত হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের। এখন দেখবে চণ্ডীমঙ্গল কাব্যটি কারা কারা রচনা করেছে। চণ্ডীমঙ্গল কাব্য কারা কারা রচনা করেছে, কারা কারা এই চণ্ডীমঙ্গল কাব্যের কবি, আমরা এখন চণ্ডীমঙ্গল কাব্যের কবিদের ব্যাপারে জানবো, কবিদের সম্পর্কে জানবো। চণ্ডীমঙ্গল কাব্যের কবি। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের কবি কারা কারা, প্রথমে যদি বলি তাহলে হচ্ছে মানিক দত্ত। প্রথমে মানিক দত্ত চণ্ডীমঙ্গল কাব্যের একজন কবি এবং আদি কবি। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি যদি বলা হয় তাহলে আদি কবি বলবো সেটা হচ্ছে মানিক দত্ত। মানিক দত্ত গৌড় বা মালদহ অঞ্চলের লোক ছিলেন, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? গৌড়। মানিক দত্ত গৌড় বা মালদহ, গৌড় বা মালদহ অঞ্চলের উনি লোক ছিলেন। গৌড় বা মালদহ অঞ্চলে এই মানিক দত্ত জন্মগ্রহণ করেছেন। তিনি কানা ও খোরা ছিলেন। মানিক দত্ত কানা ও খোরা ছিলেন। তাহলে এই যে মানিক দত্ত তিনি গৌড় বা মালদহ অঞ্চলে বসবাস করেছিলেন বা সেখানে জন্মগ্রহণ করেছিলেন,
তিনি কানা ও খোড়া ছিলেন। দেবী চণ্ডীর দয়ায় তিনি সুস্থ হন। এই মানিক দত্ত দেবী চণ্ডীর দয়ায় সুস্থ হন এবং স্বপ্নাদিষ্ট হয়ে এই কবিতা রচনা করেছেন। মানিক দত্ত স্বপ্নাদিষ্ট হয়ে এই যে দেবী চণ্ডীর দয়ায় তিনি কানা এবং খোড়া থেকে ভালো হয়ে যান। আর এই কানা এবং খোড়া থেকে ভালো হয়ে কবি স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি এই চণ্ডী মঙ্গল কাব্যটি রচনা করেছেন। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে মানিক দত্তের পরিচয়। মানিক দত্ত চণ্ডী মঙ্গল কাব্যের কিন্তু আদি কবি ছিলেন। এখন 2 নম্বরে যার ব্যাপারে আমরা জানব সে হচ্ছে 2 নম্বর হচ্ছে দ্বিজ মাধব। 2 নম্বর হচ্ছে দ্বিজ মাধব, চণ্ডী মঙ্গল কাব্যের কবি। ইনিও এই চণ্ডী মঙ্গল কাব্যের একজন অন্যতম কবি ছিলেন দ্বিজ মাধব। তার কাব্যের নাম সারদা মঙ্গল। অর্থাৎ চণ্ডী মঙ্গল কাব্য কিন্তু এক একজন কবি রচনা করে তারা এক একটা নাম দিয়েছেন। আর এই দ্বিজ মাধব যে কাব্য রচনা করছেন চণ্ডী মঙ্গল কাব্য, চণ্ডীকে নিয়ে, দেবী চণ্ডীকে নিয়ে, সেই কাব্যের নাম দিয়েছিলেন তিনি সারদা মঙ্গল। এগুলো পরীক্ষায় আসে। সারদা মঙ্গল দেবী চণ্ডীর নামে যে দ্বিজ মাধব কবিতা রচনা করেছে সেই কবিতার নাম হচ্ছে সারদা মঙ্গল। আবার কোথাও কোথাও সারদা চরিত বলেও উল্লেখ করা হয়েছে। সারদা মঙ্গল কাব্যকে কোথাও কোথাও সারদা চরিত বলেও উল্লেখ করা হয়েছে। সারদা মঙ্গল কাব্যটি 1579 খ্রিস্টাব্দে রচনা করা হয়েছে। 1579 খ্রিস্টাব্দে দ্বিজ মাধব চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন। তার কাব্যের নাম সারদা মঙ্গল। তিনি এই সারদা মঙ্গল কাব্যটি 1579 খ্রিস্টাব্দে রচনা করেছেন। তার কাব্যে চণ্ডীর নাম হচ্ছে মঙ্গল চণ্ডী। এই দ্বিজ মাধবের কাব্যে চণ্ডীর নাম হচ্ছে, তাহলে দ্বিজ মাধব যে কাব্যটি 1579 খ্রিস্টাব্দে রচনা করেছেন এবং তার কাব্যে চণ্ডীর নাম ছিল মঙ্গল চণ্ডী। এই দ্বিজ মাধবের কাব্যে চণ্ডীর নাম ছিল কি? মঙ্গল চণ্ডী। দ্বিজ মাধবের কাব্যে চণ্ডীর নাম ছিল মঙ্গল চণ্ডী। মঙ্গল নামে অসুর বধ করে দেবী এই নামে পরিচিত হয়েছে। মঙ্গল নামে একটা অসুরকে বধ করে দেবী চণ্ডী এই নামটি ধারণ করেছেন, মঙ্গল চণ্ডীর নাম ধারণ করেছেন। তিনি কৃষ্ণ মঙ্গল ও গঙ্গা মঙ্গল নামে আরো 2টি কাব্য রচনা করেছেন। দেখেন, দ্বিজ মাধব এই সারদা মঙ্গল কাব্য তো রচনা করেছেনই চণ্ডীকে নিয়ে, তিনি আরো 2টি কাব্য রচনা করেছেন। সে কাব্য দুটির নাম হচ্ছে কৃষ্ণ মঙ্গল ও গঙ্গা মঙ্গল। আরো 2টি কাব্য রচনা করেছেন যার নাম হচ্ছে কৃষ্ণ মঙ্গল ও গঙ্গা মঙ্গল। আরো 2টি কাব্য তিনি রচনা করেছেন। এই হচ্ছে দ্বিজ মাধব। এবার আমরা যার সম্পর্কে জানব তিনি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডী মঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ এবং তিনি সবচেয়ে এই চণ্ডী মঙ্গলকে নিয়ে বিখ্যাত হয়েছেন। চণ্ডী মঙ্গলকে নিয়ে কাব্য রচনা করে তিনি বিখ্যাত হয়েছেন।
তার নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী যদি প্রশ্ন করা হয় চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তাহলে হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। আর চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে, তার নাম হচ্ছে মানিক দত্ত। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হলো কবি কঙ্কন। মুকুন্দরামের উপাধি হচ্ছে কবি কঙ্কন। মুকুন্দরামের উপাধি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, এর উপাধি হচ্ছে কবি কঙ্কন। মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকে দেখেন, মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকে অর্থাৎ 16 শতকে বর্ধমান জেলার উনি রত্না নদীর কূলে, বর্ধমান জেলার রত্না নদীর কূলে মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকের দিকে বর্ধমান জেলার রত্না নদীর কূলে দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন। রত্না নদীর কূলে দামুন্না গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকে মুকুন্দরাম চক্রবর্তী বর্ধমান জেলার রত্না নদীর কূলে দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেছেন। ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারের কারণে তিনি দামুন্না ত্যাগ করেন। কোথাকার? ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে। ডিহিদার মাহমুদ শরীফের এই ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে এই মুকুন্দরাম চক্রবর্তী দামুন্না গ্রাম ত্যাগ করেন। মুকুন্দরাম চক্রবর্তী দামুন্না গ্রাম ত্যাগ করেছেন ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারের কারণে। ত্যাগ করে তিনি ব্রাহ্মণ ভূমির রাজা। দামুন্না ত্যাগ করে তিনি ব্রাহ্মণ ভূমি তিনি কি করেছেন? ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে দামুন্না গ্রাম ত্যাগ করেছেন। দামুন্না গ্রাম ত্যাগ করে তিনি ব্রাহ্মণ ভূমির রাজা বাঁকুড়া রায়ের অরোরা গ্রামে আশ্রয় গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ ভূমির রাজা বাঁকুড়া রায়ের অরোরা গ্রামে তিনি আশ্রয় গ্রহণ করেন। তাহলে এই মুকুন্দরাম চক্রবর্তী তার নিজ এলাকার ডিহিদার মাহমুদ শরীফের
অত্যাচারের নিজের গ্রাম দামুন্না গ্রাম ত্যাগ করে তিনি ব্রাহ্মণ ভূমির রাজা বাঁকুড়া রায়ের অরোরা গ্রামে উনি আশ্রয় গ্রহণ করেন। এই অরোরা গ্রামে আশ্রয় গ্রহণ করার পর এই বাঁকুড়া রায় তার বাড়িতে চক্রবর্তীকে আশ্রয় দেন এবং আশ্রয় দেওয়ার পরে তারই ছেলে বাঁকুড়া রায়ের ছেলে রঘুনাথ রঘুনাথের শিক্ষক হিসেবে এই মুকুন্দরাম চক্রবর্তীকে নিযুক্ত করেন রঘুনাথ এর শিক্ষক হিসেবে। রঘুনাথ কিন্তু এই বাঁকুড়া রায়ের পুত্র এবং বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথের শিক্ষক হিসেবে নিযুক্ত করেন কে? বাঁকুড়া রায় মুকুন্দরাম চক্রবর্তীকে। তিনি আশ্রয় দিয়ে তার পুত্র রঘুনাথের শিক্ষক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। পরবর্তীতে বাঁকুড়া রায় মৃত্যুবরণ করেন। বাঁকুড়া রায়ের মৃত্যুর পরে রঘুনাথ জমিদার হয়। বাঁকুড়া রায় মৃত্যুর পরে জমিদার হয় কে? রঘুনাথ জমিদার হয়। রঘুনাথ জমিদার হলে রঘুনাথের পৃষ্ঠপোষকতায় কবি মুকুন্দরাম শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। কার পৃষ্ঠপোষকতায়? রঘুনাথের পৃষ্ঠপোষকতায় এই মুকুন্দরাম চক্রবর্তী শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। জমিদার রঘুনাথ রায় কবি প্রতিভার স্বীকৃতি স্বরূপ কবি মুকুন্দরামকে ওই তার উপাধি যে কবি কঙ্কন, সেই কবি কঙ্কন উপাধি দেয়। কবি কঙ্কন উপাধি দেয়। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। সেই উপাধি দিয়েছিল বাঁকুড়া রায়ের পুত্র, ব্রাহ্মণ ভূমির রাজা বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ। জমিদার হলে রঘুনাথ তার শিক্ষক যে মুকুন্দরাম চক্রবর্তী, তাকে এই কবি কঙ্কন উপাধি দিয়ে থাকেন। তবে সুকুমার সেন একে স্বয়ং গৃহীত বলে মনে করেন। অর্থাৎ সুকুমার বলছে যে এই যে কবি কঙ্কন সেটা সে নিজেই আর কি দিয়েছেন। এটা সত্যতা এখনো পাওয়া যায়নি। মুকুন্দরাম রচিত কাব্যের নাম, তাই উনি যে মুকুন্দরাম চক্রবর্তী যে এই দেবী চণ্ডীকে নিয়ে কাব্য রচনা করেছেন, তার কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। তার কাব্যের নামই চণ্ডীমঙ্গল। এছাড়া অনেক ক্ষেত্রে এই চণ্ডীমঙ্গলকে অভয় মঙ্গল, অম্বিকা মঙ্গল, গৌরী মঙ্গল, চণ্ডিকা মঙ্গল নামেও পাওয়া যায়। কি নামে? চণ্ডীমঙ্গল ছাড়াও আরও কয়েকটি নামে এই কাব্যটিকে পাওয়া যায়। অভয় মঙ্গল, তারপরে অম্বিকা মঙ্গল, অভয় মঙ্গল, অম্বিকা মঙ্গল, গৌরী মঙ্গল, চণ্ডিকা মঙ্গল। তাহলে মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। আর এই মুকুন্দরামের রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে তিনটি খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে দেবখণ্ড, আরেকটি হচ্ছে আক্ষেপিক খণ্ড,
আক্ষেটিক খণ্ড, 3 নম্বর হচ্ছে বণিক। আক্ষেটিক খণ্ডের পরে হচ্ছে 3 নম্বর হচ্ছে বণিক খণ্ড। আক্ষেটিক খণ্ডে দেবখণ্ড, আক্ষেটিক খণ্ড আর হচ্ছে বণিক খণ্ড। দেবখণ্ডে সতী ও পার্বতীর কাহিনী বর্ণিত আছে। আক্ষেটিক খণ্ডে কালকেতুর কাহিনী এবং বণিক খণ্ডে ধনপতি সওদাগরের কাহিনী বর্ণিত আছে। এরপরে যে কবির কথা বলবো তার নাম হচ্ছে দ্বিজ রামদেব। দ্বিজ রামদেব, এরপরে যে কবি দ্বিজ রামদেব চণ্ডীমঙ্গলের আরেকজন কবি হচ্ছে দ্বিজ রামদেব। তার কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল কাব্য। এই দ্বিজ রামদেব রচিত কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল অভয়ামঙ্গল কাব্য। অভয়ামঙ্গল কাব্য। দেন পরবর্তীতে যার নাম হচ্ছে মুক্তারাম সেন। মুক্তারাম সেন মুক্তারাম সেনও চণ্ডীমঙ্গল কাব্যের আরেকজন কবি, একজন অন্যতম কবি। মুক্তারাম সেন চট্টগ্রাম জেলার দেবগ্রামে জন্মগ্রহণ করেন বা বসবাস করেন। চট্টগ্রাম জেলার মুক্তারাম সেন কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি চট্টগ্রাম জেলায় দেবগ্রামে যিনি জন্মগ্রহণ করেছেন। এই দেবগ্রামের বর্তমান নাম হচ্ছে আনোয়ারা। বর্তমান নাম কি? আনোয়ারা গ্রাম। দেবগ্রামের বর্তমান নাম হচ্ছে আনোয়ারা গ্রাম। এই আনোয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন এই মুক্তারাম সেন। পরবর্তী যে কবির নাম বলবো তিনি হচ্ছেন দেবরাম সেন। দেবরাম সেন দেবরাম সেন এই চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম কবি। আর চণ্ডীমঙ্গল কাব্যের রচনা করে তিনি যে কাব্যের নাম দিয়েছিলেন তার নাম হচ্ছে সারদা মঙ্গল। দেবরাম সেন তার কাব্যের নাম দিয়েছিলেন সারদা মঙ্গল কাব্য। এরপরে যে কবি, সেই কবি হচ্ছে হরিরাম। হরিরাম উনি সপ্তদশ শতকের শেষ ভাগে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন। সপ্তদশ শতকের শেষ ভাগে তিনি কবিতা রচনা করেছেন, এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন। এরপরে হচ্ছে লালা জয় নারায়ণ সেন। পরবর্তী কবি তিনি হচ্ছেন লালা জয় নারায়ণ সেন। জয় লালা নারায়ণ সেনও চণ্ডীমঙ্গল কাব্যের আরেকজন অন্যতম কবি। তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের জবসা গ্রামের অধিবাসী ছিলেন উনি। এই লালা জয় নারায়ণ সেন মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের জবসা। তাহলে লালা জয় নারায়ণ সেন মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের জবসা গ্রামে
জন্মগ্রহণ করেছেন বা জবসা গ্রামের অধিবাসী ছিলেন। কবি লালা জয়নারায়ণ সেনের কাব্যের নাম হচ্ছে হরিলীলা। ওনার রচিত কাব্যের নাম হচ্ছে হরিলীলা। তাহলে লালা জয়নারায়ণ সেন এর রচিত কাব্যের নাম হচ্ছে হরিলীলা। এরপরে ভবানী শঙ্কর দাস, এরপরে যে কবির নাম বলবো তিনি হচ্ছেন ভবানী শঙ্কর দাস। ভবানী শঙ্কর দাসও এই চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম কবি। তিনি 1779 খ্রিস্টাব্দে মঙ্গলচণ্ডী পাঞ্চলিকা রচনা করেন। 1779 সালে, কত সালে? 1779 সালে এই চণ্ডীমঙ্গলের মঙ্গলচণ্ডী পাঞ্চলিকা রচনা করেন। তার কাব্য জাগরণী পুঁথি ও চণ্ডীমঙ্গল গীত নামেও পরিচিত ছিল। এর পরবর্তী যে কবি তার নাম হচ্ছে অকিঞ্চন চক্রবর্তী। অকিঞ্চন চক্রবর্তী, পরবর্তী কবির নাম হচ্ছে অকিঞ্চন চক্রবর্তী, চণ্ডীমঙ্গল কাব্যের শেষ কবি। এই অকিঞ্চন চক্রবর্তী হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের শেষ কবি। অকিঞ্চন চক্রবর্তী মেদিনীপুরের ঘাটাল মহকুমারে জন্মগ্রহণ করেছেন। মেদিনীপুরে, কোথায়? তিনি মেদিনীপুরের ঘাটাল মহকুমার বেঙ্গারাম গ্রামে জন্মগ্রহণ করেছেন। বেঙ্গারামে তিনি জন্মগ্রহণ করেছেন। এই চণ্ডীমঙ্গল কাব্যের শেষ কবি তিনি হচ্ছেন অকিঞ্চন চক্রবর্তী। এখন এই চণ্ডীমঙ্গল কাব্য থেকে বিশেষ বা অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আসলে থাকতে পারে সেই প্রশ্নগুলো কি কি? মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ মঙ্গল কাব্য কোনটি? পুরো মঙ্গল কাব্য ধারার কিন্তু একটি অন্যতম শ্রেষ্ঠ কাব্য হচ্ছে এই চণ্ডীমঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের ধারায় যতগুলি মঙ্গল কাব্য রচনা করা হয়েছে সেই সমস্ত মঙ্গল কাব্যের মধ্যে চণ্ডীমঙ্গল কাব্য কিন্তু সর্বশ্রেষ্ঠ মঙ্গল কাব্য। এরপর আরো প্রশ্ন হতে পারে চণ্ডীমঙ্গল কাব্য কত খণ্ডে বিভক্ত? চণ্ডীমঙ্গল কাব্য দুইটি খণ্ডে বিভক্ত, আক্ষেটিক খণ্ড আর বণিক খণ্ড। আক্ষেটিক খণ্ডে কিন্তু কালকেতু উপাখ্যান এবং বণিক খণ্ডে ধনপতি সওদাগরের কাহিনী বর্ণিত হয়েছে। এরপরে প্রশ্ন হতে পারে প্রকৃত চণ্ডীমঙ্গল বলতে আমরা কোন খণ্ডকে বুঝি? প্রকৃত চণ্ডীমঙ্গল বলতে আমরা কালকেতু উপাখ্যানকে বুঝি। চণ্ডীমঙ্গল কাব্যের কয়েকটি চরিত্রের নাম লিখুন। এটা যদি বলে তাহলে কয়েকটি চরিত্রের নাম হচ্ছে কালকেতু, ফুল্লরা, ভারুদত্ত, মুরারিশীল, পুষ্পকেতু। এরপর প্রশ্ন হতে পারে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে? চণ্ডীমঙ্গল কাব্যের কিন্তু আদি কবি মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? শ্রেষ্ঠ কবি কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী। এরপরে প্রশ্ন হতে পারে মুকুন্দরাম চক্রবর্তী কত শতকে জন্মগ্রহণ করেছেন? তিনি 16 শতকের কবি বা 16 শতকে জন্মগ্রহণ করেছেন। মুকুন্দরাম চক্রবর্তী উপাধি কি ছিল? মুকুন্দরাম চক্রবর্তী উপাধি কিন্তু কবি কঙ্কন। এই উপাধি কে দিয়েছিল? সে হচ্ছে বাঁকুড়া রায়ের জমিদার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ এই উপাধি কিন্তু দিয়েছিল। আর মুকুন্দরাম চক্রবর্তীর মেদিনীপুর জেলার আরোরা গ্রামে কিন্তু ব্রাহ্মণ জমিদারে রঘুনাথ চণ্ডীমঙ্গল কাব্যের রঘুনাথের কিন্তু শিক্ষক ছিলেন। চণ্ডীমঙ্গল কাব্যে কতজন কবির পরিচয় পাওয়া যায়? চণ্ডীমঙ্গল কাব্যে 19 জন কবির পরিচয় পাওয়া যায়। যদি বলা হয় চণ্ডীমঙ্গল কাব্যে কতজন কবির পরিচয় পাওয়া যায়, চণ্ডীমঙ্গল কাব্যে টোটাল 19 জন কবির পরিচয় পাওয়া যায়। ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? ভারুদত্ত কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র। একটু আগে কিন্তু কয়েকটা চরিত্রের আমি নাম বলে দিয়েছি। তারপরে হচ্ছে মঙ্গল কাব্য ধারায় কোন কবিকে দুঃখবাদী কবি বলা হয় বা অভিহিত করা? এই দেখেন, শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, আবার মুকুন্দরাম চক্রবর্তীকে কিন্তু দুঃখবাদী কবিও বলা হয়। মঙ্গল কাব্য ধারায়
কোন কবিকে দুঃখবাদী কবি বলা হয়েছে? সেটা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। এরপরে আরো প্রশ্ন হতে পারে, যেমন চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবিকে? প্রধান কবিও কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী। এই এমন অনেক প্রশ্ন এই চণ্ডীমঙ্গল কাব্য থেকে করা হতে পারে বা করে থাকে। পরবর্তী কাব্যটির নাম হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। এই অন্নদামঙ্গল কাব্য রচিত হয়েছে দেবী অন্নদা এর গুণ কীর্তন নিয়ে এই অন্নদামঙ্গল কাব্যটি রচিত হয়েছে। এটি রচনা করেন ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাহলে অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবেও আখ্যায়িত করা হয়। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, এই প্রশ্ন অনেক পরীক্ষায় আসে। পুরো মধ্যযুগের, কিন্তু শুধু মঙ্গল কাব্যের নয়, এই পুরো মধ্যযুগেরই, অর্থাৎ মধ্যযুগ দিয়ে 1201 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত ছিল, সেই পুরো মধ্যযুগেরই শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচনা করা হয় এই ভারতচন্দ্র রায়গুণাকরকে। অন্নদামঙ্গল কাব্যটিও 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড হচ্ছে শিব নারায়ণ অন্নদামঙ্গল, দ্বিতীয় খণ্ড হচ্ছে বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল, তৃতীয় খণ্ড হচ্ছে ভবানন্দ মানসিংহ অন্নদামঙ্গল। লিখিত খণ্ড তিনটি খণ্ডে ভাগ করা হয়েছে। প্রথম খণ্ড হচ্ছে শিব নারায়ণ অন্নদামঙ্গল। শিব নারায়ণ অন্নদামঙ্গল। 2 নম্বরে হচ্ছে বা দ্বিতীয় খণ্ড হচ্ছে বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল। 2 নম্বর খণ্ড হচ্ছে বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল। বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল। 3 নম্বর হচ্ছে ভবানন্দ মানসিংহ অন্নদামঙ্গল। ভবানন্দ মানসিংহ অন্নদামঙ্গল। তাহলে এই যে প্রথম 3টি খণ্ড, এই প্রথম খণ্ড যে ছিল শিবনারায়ণ অন্নদামঙ্গল, এই শিবনারায়ণ অন্নদামঙ্গল উপাখ্যানে সতীর দেহত্যাগ ও উমারূপে জন্মগ্রহণ, শিবের সাথে বিয়ে, ঘর কন্যা ও অন্নপূর্ণার মূর্তি ধারণ, পূজা প্রতিষ্ঠা প্রভৃতি পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে এই শিবনারায়ণ অন্নদামঙ্গল খণ্ডে। প্রথম খণ্ডের প্রধান চরিত্র হচ্ছে দেবতা শিব, উমা, হরিহর, ভবানন্দ, ঈশ্বরী পাটনি। এরা হচ্ছে প্রথম খণ্ডের চরিত্র। প্রথম খণ্ডের চরিত্র কারা কারা? দেবতা শিব, তারপর হচ্ছে উমা, দেবতা শিব, উমা, হরিহর, এরপর হচ্ছে ভবানন্দ, ঈশ্বরী পাটনি। দ্বিতীয় খণ্ড বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল উপাখ্যানের প্রধান চরিত্র, সেটা হচ্ছে প্রথম চরিত্র হচ্ছে সুন্দর বিদ্যা, তারপরে দেবী কালী, রাজা বীরসিংহ, হীরা মালিনী। এরা হচ্ছে দ্বিতীয় খণ্ডের চরিত্র। আর ভাষা, ছন্দ, কাহিনী, উপমার বিচারে তার রচিত বিদ্যাসুন্দর কাব্য শ্রেষ্ঠত্বের দাবিদার রাখে। তৃতীয় খণ্ড হচ্ছে মানসিংহ ভবানন্দ। এই মানসিংহ ভবানন্দ উপাখ্যানের চরিত্র হচ্ছে মানসিংহ ভবানন্দ, দেবী অন্নদা, সম্রাট জাহাঙ্গীর,
হ্যাঁ, 3 নম্বর খণ্ডের চরিত্র হচ্ছে এরা। তারপরে এই চরিত্রের অন্নদামঙ্গল কাব্যের দুটি বিশেষ চরিত্র হচ্ছে এখানে ঈশ্বরী পাটনি ও হীরা মালিনী। বিশেষ দুটি বিশেষ চরিত্র ঈশ্বরী পাটনি ও হীরা মালিনী। এবার আসবো অন্নদামঙ্গল কাব্যের আসলে কবি কারা কারা। এই আমরা কিন্তু একটু আগে জেনেছি যে চণ্ডীমঙ্গল কাব্যের কবি ছিলেন 19 জন। তার মধ্যে আমি কয়েকজন কবির পরিচয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি। এখন আমরা জানব অন্নদামঙ্গল কাব্যের কবিদের। এই অন্নদামঙ্গল কাব্যের কবি কারা। প্রথমেই অন্নদামঙ্গল কাব্যের কবিদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে প্রথমেই আমরা বলব ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্যের কবি এবং শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভারতচন্দ্র রায়গুণাকর বর্ধমান বিভাগের ভুরসুট পরগনার আধুনিক হাওড়া জেলার পেরো বা পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। কোথায় তাহলে? বর্ধমান। ভারতচন্দ্র রায়গুণাকর বর্ধমান বিভাগের ভুরসুট পরগনা পরগনার আধুনিক হচ্ছে হাওড়া জেলার আধুনিক হাওড়া জেলার আধুনিক হচ্ছে হাওড়া জেলার পেরো বা পান্ডুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। এই ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্রের সম্ভাব্য জন্ম মানে এক্স্যাক্টলি জন্ম বলা যাচ্ছে না, আসলে এক্স্যাক্টলি যাচ্ছে না, জাস্ট তার ভারতচন্দ্রের সম্ভাব্য জন্ম হচ্ছে 1705 সাল। এটা এই 1705 সালটাকে ধরা হয়। তার জন্ম হচ্ছে 1705 সাল। রাজা কৃষ্ণ রায়ের বংশে তার জন্ম। এই ভারতচন্দ্রের জন্ম কোথায়? রাজা কৃষ্ণচন্দ্রের বংশ। রাজা কৃষ্ণচন্দ্রের বংশে ভারতচন্দ্র রায়ের জন্ম। 1760 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। 1705 সালে জন্ম ভারতচন্দ্র রায়গুণাকরের। জন্ম 1705 সালের আর মৃত্যু 1760 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। অন্নদামঙ্গল কাব্যের উনি কিন্তু শ্রেষ্ঠ একজন কবি। আর উনি এই ভারতচন্দ্র রায়গুণাকর অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি। আবার দেখেন কতটা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি এবং অষ্টাদশ শতকেরও শ্রেষ্ঠ কবি। উনি অষ্টাদশ শতকেরও ভারতচন্দ্র রায়গুণাকর অষ্টাদশ শতকেরও শ্রেষ্ঠ কবি। অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি এই ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায় মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন আবার অন্যতম শ্রেষ্ঠ কবি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবি এবং মঙ্গল কাব্যেরও পুরো মঙ্গল কাব্যের যেগুলো কাব্য আছে মনসা, চণ্ডী, অন্নদা, এই অন্নদামঙ্গল কাব্যের এই সবগুলো কাব্যের মধ্যে সর্বশেষ কবিও কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকর বা মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্রের কবি জীবনের সূত্রপাত হয় দেবানন্দপুর গ্রামে অবস্থানকালে সত্যনারায়ণ পাঁচালী রচনার মধ্য দিয়ে। এই ভারতচন্দ্রের কবি জীবন সূত্রপাত হয় কোথা থেকে? দেবানন্দপুর গ্রাম থেকে।
দেবানন্দপুর গ্রামে অবস্থানকালে তার কবি জীবনের সূত্রপাত হয় কিভাবে? সত্যনারায়ণ এই সত্যনারায়ণ এর পাঁচালী রচনার মধ্যে দিয়ে। তিনি দেবানন্দপুর গ্রামে থাকার সময় সত্যনারায়ণ এর পাঁচালী রচনা করেন। সেই পাঁচালী রচনার মধ্য দিয়ে তিনি তার কবি জীবনের সূত্রপাত ঘটান। 40 বছর বয়সে ভারতচন্দ্র নবদ্বীপের রাজা, কত বছর বয়সে? 40 বছর বয়সে 40 বছর বয়সে 40 বছর বয়সে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি নিযুক্ত হন এই ভারতচন্দ্র রায় গুণাকর। কত বছর বয়সে? 40 বছর বয়সে। কার সভাকবি নিযুক্ত হন? কার? সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রায়ের। কার? উনি 40 বছর বয়সে ভারতচন্দ্র রায় গুণাকর 40 বছর বয়সে সভাকবি নিযুক্ত হন। কার? কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি নিযুক্ত হয়েছে 40 বছর বয়সে। রাজা কৃষ্ণচন্দ্র রায় কবি ভারতচন্দ্র রায়ের কবিতায় মুগ্ধ হয়ে কবিকে একটি উপাধি দিয়েছিলেন। সেই উপাধিটির নাম হচ্ছে গুণাকর। একটি উপাধি দিয়েছিলেন, উপাধির নাম হচ্ছে গুণাকর। এই ভারতচন্দ্র, তার মূল নাম ভারতচন্দ্র সেখানে রায় গুণাকর। এই গুণাকর উপাধি তাকে দিয়েছিলেন ভারতচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে কিন্তু অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। কৃষ্ণচন্দ্র এই কাব্যে এত মুগ্ধ হন যে এটি তার দরবারে গাওয়া হতো এবং এই কাব্য রচনার পর তিনি বর্তমান আকারে কালী পূজা প্রবর্তন করেছিলেন এই কৃষ্ণচন্দ্র রায়। ভারতচন্দ্রের কাব্যগ্রন্থ কি কি আরো আছে? ভারতচন্দ্রের প্রধান দুটি কাব্যগ্রন্থ আছে আরো, সেটা হচ্ছে এক নম্বরে তো অন্নদামঙ্গল কাব্য ও আরেকটা হচ্ছে সত্যপীরের পাঁচালী। তার কাব্য হচ্ছে কি? একটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্য ও সত্যপীরের পাঁচালী। 1753 খ্রিস্টাব্দে তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। তাহলে ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন কত? 1753 সালে তিনি এই ভারতচন্দ্র রায় গুণাকর তিনি এই অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন। কবি ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল কাব্যের মোট পর্ব সংখ্যা হচ্ছে 8টি। মোট পর্ব কত? পর্ব সংখ্যা হচ্ছে 8টি। তার রচিত দুটি বিখ্যাত উক্তি, একটা হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। তার বিখ্যাত দুটি উক্তি মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। আরেকটি উক্তি হচ্ছে, তার দুটি উক্তি, একটা হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, আর একটা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা আর একটা হচ্ছে তার উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি তার একটা উক্তি। আরবি ফার্সি শব্দ ব্যবহার সম্পর্কে ভারতচন্দ্রের বিখ্যাত পঙ্ক্তি আছে। এই আরবি ফার্সি শব্দ ব্যবহার সম্পর্কে, অর্থাৎ আরবি ফার্সি শব্দ কোথায় ব্যবহার করব সেই সম্পর্কে তার বিখ্যাত পঙ্ক্তি আছে। সেটা হচ্ছে, প্রাচীন পণ্ডিতগণ গিয়েছেন কয়ে। প্রাচীন পণ্ডিতগণ গিয়েছেন
প্রাচীন পণ্ডিতগণ গিয়েছেন কয়ে, যে হোক সে হোক, ভাষা কাব্যরস লয়ে। ভাষা কাব্যরস লয়ে, এই হচ্ছে তার আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার সম্পর্কে দুটি উক্তি। ভারতচন্দ্র রায় মৈথিলী কবি ভানুদত্তের রসমঞ্জরি কাব্যের অনুবাদও করেছিলেন। তাহলে তিনি ভারতচন্দ্র রায় কোন কবির? মৈথিলী কবি ভানুদত্তের। কোন কবির? মৈথিলী কবি ভানুদত্তের কাব্য, সেটা হচ্ছে রসমঞ্জরি। এই রসমঞ্জরি কাব্যের অনুবাদ করেছিলেন ভারতচন্দ্র রায় গুণাকর। কবি ভারতচন্দ্র রায়ের অসমাপ্ত রচনা যেটা তিনি সমাপ্ত করতে পারেনি সেটা হচ্ছে চণ্ডী নাটক। তিনি যে কাব্য যে রচনাটি সমাপ্ত করতে পারেননি তার নাম হচ্ছে চণ্ডী নাটক। এবার আসি চণ্ডীমঙ্গল কাব্য বললাম, এখন অন্নদামঙ্গল কাব্য থেকে আসলে কিভাবে প্রশ্ন করতে পারে। যেমন অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি ভারতচন্দ্র রায় গুণাকর। মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন? 1760 সালে। জন্মগ্রহণ করেছেন কত সালে? 1705 সালে। এরপর হচ্ছে আরও যেমন একটা যদি বলি, বড়র পীড়িত বালির বাত, এই উক্তিটি কে করেছেন? বড়র পীড়িত বালির বাত, ক্ষণেক হাতে দড়ি ক্ষণেক চাঁদ, চরণ দুটিও এই ভারতচন্দ্র রায় গুণাকর কিন্তু রচনা করেছেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি কার? বাংলা সাহিত্যের। এটি হচ্ছে কিন্তু এই ভারতচন্দ্র রায় গুণাকর। অন্নদামঙ্গল কাব্য কত খণ্ডে বিভক্ত? অন্নদামঙ্গল কাব্য কিন্তু 8টি খণ্ডে, কতটি খণ্ডে বিভক্ত? এটা 3টে খণ্ডে কিন্তু বিভক্ত। তারপরে হচ্ছে প্রকৃত যে অন্নদামঙ্গল কাব্যের প্রকৃত অন্নদামঙ্গল হলো কি? মানসিংহ ভবানন্দ উপাখ্যান। অন্নদামঙ্গল কাব্যের কয়েকটি চরিত্রের নাম যদি বলতে বলে, সেখানে মানসিংহ ভবানন্দ, প্রতাপাদিত্য, ঈশ্বরী পাটনি। ভারতচন্দ্র রায়ের উপাধি কি ছিল? ভারতচন্দ্র রায়ের উপাধি ছিল গুণাকর। মঙ্গল কাব্য ধারার সর্বশেষ কবিকে, এই সর্বশেষ কবি যদি বলা হয় তাও হচ্ছে এই ভারতচন্দ্র রায় গুণাকর। সত্যপীরে পাঁচালী গ্রন্থ রচনা করেছে কি? ভারতচন্দ্র রায় গুণাকর। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন একটি কার? ভারতচন্দ্র রায় গুণাকর। তারপরে মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায় গুণাকর। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন কে? অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন ভারতচন্দ্র রায় গুণাকর। এই হচ্ছে এই অন্নদামঙ্গল কাব্য। এর পরবর্তী আমরা যেটা বলবো সেটা হচ্ছে কালিকা মঙ্গল কাব্য। তাহলে আমরা এখন জানবো কালিকা মঙ্গল সম্পর্কে। কালিকা মঙ্গল কাব্য সম্পর্কে আমরা এখন জানবো। কালিকা মঙ্গল কাব্যটি এভাবে শুরু, যেটা হচ্ছে অপূর্ব রূপ গুণান্বিত রাজকুমার সুন্দর এবং বীর সিংহের রাজকুমারকে সুন্দর এবং বীর সিংহের অতুলনীয়া সুন্দরী ও বিদুষী কন্যা বিদ্যার গুপ্ত প্রণয় কাহিনী কালিকা মঙ্গল কাব্যের হচ্ছে মূল উপজীব্য বিষয়। তাহলে আমরা জানলাম যে কালিকা মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় হচ্ছে অপূর্ব রূপ গুণান্বিত রাজকুমার সুন্দর এবং বীর সিংহের অতুলনীয় সুন্দরী ও বিদুষী কন্যা বিদ্যার গুপ্ত প্রণয় কাহিনী হচ্ছে কালিকা মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয়। মূল কাহিনী হচ্ছে কাশ্মীরের বিখ্যাত কবি বিলহন কর্তৃক তার চৌর পঞ্চাশিখা কাব্যে সংস্কৃতে বিধৃত হয়েছিল। বিলহন 11 শতকের কবি। আচ্ছা, আমরা একটু লিখি, সেটা হচ্ছে
মূল কাহিনী হচ্ছে কাশ্মীরের বিখ্যাত কবি বিলহন কর্তৃক। কার কর্তৃক? বিলহন। এই বিলহন কর্তৃক চৌরপঞ্চাশিকা কাব্যে সংস্কৃতিবিদ হয়েছিল, অর্থাৎ এই বিলহনের রচিত একটি কাব্য চৌরপঞ্চাশিকা। কি কাব্য? কাব্যের নাম চৌরপঞ্চাশিকা। এই চৌরপঞ্চাশিকা কাব্যে সংস্কৃত অংশটি বিধৃত হয়েছিল। বিলহন হচ্ছে একাদশ শতকের কবি। তাহলে বিলহন কি? একাদশ শতকের কবি। বিলহন হচ্ছে কিন্তু একাদশ শতকের কবি। ক্রমে চৌরপঞ্চাশিকার কাহিনী বাংলায় এসে প্রণয় কাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে কালিকা মঙ্গলে স্থান পেয়েছে। তাহলে এই কালিকা মঙ্গল কাব্যের মূল বিস্তারটা কোথায় ছিল? মূল বিষয়টা ছিল হচ্ছে কাশ্মীরের বিখ্যাত কবি এই যে বিলহন, উনি ছিলেন কোথাকার? উনি ছিলেন কাশ্মীরের কবি। বিলহন কিন্তু কাশ্মীরের কবি ছিলেন। এই বিলহনের একটি কাব্যগ্রন্থ, তার নাম হচ্ছে চৌরপঞ্চাশিকা। এটি সংস্কৃত ভাষায় লেখা। আর এই বিলহন কিন্তু একাদশ শতকের কবি ছিলেন। তার এই যে সংস্কৃত ভাষায় লেখা যে চৌরপঞ্চাশিকা, সেই সংস্কৃত চৌরপঞ্চাশিকা থেকেই কিন্তু এই কাব্যটি পর্যায়ক্রমে এর কাহিনী বাংলায় প্রণয় কাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে কালিকা মঙ্গলে স্থান লাভ করেছে। তাহলে এখন আমরা জানবো এই কালিকা মঙ্গল কাব্যের কবিগণ। কালিকা মঙ্গলের কাব্যের কবিগণ হচ্ছে কারা কারা, আমরা এখন সেটা জানবো। প্রথমে আমরা যার ব্যাপারে জানবো সেটা হচ্ছে কঙ্ক। কবি কঙ্ক। কালিকা মঙ্গল কাব্যের একজন কবি, সেটা হচ্ছে কঙ্কন। এই কঙ্কন কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দরের আদি কবি। বিদ্যাসুন্দর কেন? আগেই বলছি কিন্তু যে রাজকুমার সুন্দর এবং বীর সিংহের অতুলনীয় সুন্দরী ও বিদুষী কন্যা বিদ্যার গুপ্ত প্রণয় কাহিনী কিন্তু এই কালিকা মঙ্গল কাব্যের। এই জন্য এখানে এই নাম হচ্ছে নাম হয়েছে কি? কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর। এই কালিকা মঙ্গলের অপর নাম বিদ্যাসুন্দর বলতে পারেন। কালিকা মঙ্গল কাব্যের আদি কবি হলেন এই কবি কঙ্ক। তাহলে কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দরের আদি কবিকে? আদি কবি কিন্তু কবি কঙ্ক। তিনি কিশোরগঞ্জ জেলার রাজেশ্বরী নদীর তীরে জন্মগ্রহণ করেছেন। কোথায়? কিশোরগঞ্জ জেলায়। কিশোরগঞ্জ জেলার তিনি কিন্তু কোথায় জন্মগ্রহণ করেছেন? কিশোরগঞ্জ জেলার। কিশোরগঞ্জ বা কিশোরগঞ্জ জেলার রাজেশ্বরী। কিশোরগঞ্জ জেলার রাজেশ্বরী নদীর তীরে। কোথায়? কিশোরগঞ্জ জেলার রাজেশ্বরী নদীর তীরে বিপ্র গ্রামে জন্মগ্রহণ করেছে। তাহলে কবি কঙ্ক কালিকা মঙ্গল কাব্যের প্রথম এবং আদি কবি। তার বাড়ি তার জন্ম হচ্ছে কিশোরগঞ্জ জেলার রাজেশ্বরী নদীর তীরে বিপ্র গ্রামে জন্মগ্রহণ করেছেন বা বসবাস করতেন। তার জীবনের করুণ ও বিচিত্র কাহিনী অবলম্বনে রচিত লোকগাথা কঙ্ক ও লীলা নামে ময়মনসিংহ গীতিকায় স্থান পেয়েছে। তাহলে কি হয়েছে? তার জীবনের করুণ কাহিনী কিন্তু লোকগাথা, এটি হচ্ছে কঙ্ক ও লীলা নামে। কি নামে? কঙ্ক আর লীলা নামে। কঙ্ক ও লীলা নামে ময়মনসিংহ গীতিকায় স্থান পেয়েছে। কোথায় স্থান পেয়েছে? ময়মনসিংহ গীতিকায় স্থান পেয়েছে কিন্তু এই কবি কঙ্ক এর জীবন কাহিনী কঙ্ক এবং লীলা নামে। এরপরে আমরা যাকে জানতে পারবো তিনি হচ্ছেন শ্রীধর।
পরবর্তী কবির নাম হচ্ছে শ্রীধর। এই শ্রীধর বিদ্যাসুন্দরের কাহিনী নিয়ে বা কালিকা মঙ্গলের কাহিনী নিয়ে শ্রীধর নামে একজন হিন্দু লেখকের রচনা প্রথম লেখা বলে অনুমতি পায়। তাহলে কার? শ্রীধরকে বিদ্যাসুন্দরের কাহিনী নিয়ে শ্রীধর নামে একজন হিন্দু লেখক। কে? শ্রীধরকে একজন হিন্দু লেখক। এই হিন্দু লেখকের রচনা প্রথম লেখা বলে অনুমতি হয়। তিনি চট্টগ্রামের কবি ছিলেন। কোথাকার কবি ছিলেন? তিনি চট্টগ্রামের কবি ছিলেন। তিনি 16 শতকের শুরুতে নুসরত শাহের পুত্র ফিরোজ শাহের নির্দেশে এই কাব্য রচনা করেছেন। তাহলে তিনি একজন হিন্দু লেখক ছিলেন এবং চট্টগ্রামে তার বসবাস ছিল। তিনি এই কালিকা মঙ্গল কাব্য রচনা করেছেন 16 শতকের দিকে। কত শতকের দিকে? 16 শতকের দিকে ইনি কাব্যটি রচনা করেছেন। সেটা হচ্ছে নুসরত শাহের পুত্র ফিরোজ শাহের নির্দেশে কিন্তু তিনি কাব্যটি রচনা করেছেন। নুসরত সাহেবের পুত্র ফিরোজ শাহের নির্দেশে তিনি কিন্তু কাব্যটি রচনা করেছেন। এরপর আমরা এখন দেখব ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায় অন্নদা মঙ্গলের কবি। ভারতচন্দ্র রায় শ্রেষ্ঠ মানের বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা। তার কালিকা মঙ্গলে তিনি অশ্লীল রূপে নারী মিলনের বর্ণনা দিয়েছেন এবং নারীদের সম্পর্কে অনেক স্থূল রসিকতা করেছেন। সুন্দর নামে এক বিদেশি বিদ্যা শিক্ষার্থীর সাথে বিদ্যা নামে এক বাঙালি কন্যার প্রণয় ও মিলনের কাহিনী তিনি এই কাব্যের উপজীব্য করে তুলেছেন। এটা হচ্ছে এই ভারতচন্দ্রের এই কালিকা মঙ্গল কাব্যের বিষয়। এরপরে যিনি আসবে তার নাম হচ্ছে সাবিরিদ খান। সাবিরিদ খান ছিলেন বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা। তিনিও চট্টগ্রাম অঞ্চলের কবি ছিলেন। সাবিরিদ খানও কিন্তু চট্টগ্রাম অঞ্চলের কবি ছিলেন। তিনি রসুল বিজয় কাব্য রচনা করেছেন। এই সাবিরিদ খান কিন্তু আরো একটা কাব্য রচনা করেছেন, সেটি হচ্ছে রসুল বিজয় কাব্যও কিন্তু এই সাবিরিদ খান রচনা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ্য জয়, তার মাহাত্ম্য ঘোষণা হচ্ছে এই রসুল বিজয়ের কাব্যের মূল বক্তব্য। এরপরে যে কবি কালিকা মঙ্গল কাব্যের, তিনি হচ্ছেন গোবিন্দ দাস। কবি গোবিন্দ দাস 1595 খ্রিস্টাব্দে কালিকা মঙ্গল কাব্য রচনা করেছে। কত? 1595 খ্রিস্টাব্দে তিনি কালিকা মঙ্গল কাব্য রচনা করেছেন। তারপরে কবি হচ্ছে রামপ্রসাদ। রামপ্রসাদ সেন কালিকা মঙ্গলের বিশিষ্ট একজন কবি। কবি রামপ্রসাদ 1720 খ্রিস্টাব্দে
চব্বিশ পরগনা জেলার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেছেন। কত সালে? 1720 সালে। 1720 সালে কোথায়? চব্বিশ পরগনা। চব্বিশ পরগনার হালি শহরের নিকটে কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেছে। 1720 সালে চব্বিশ পরগনা জেলার হালি শহরের কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেছেন। কুমারহট্ট গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দেন। তাকে কবিরঞ্জন উপাধি দেন। কবিরঞ্জন উপাধি দেওয়া হয়। কে দিয়েছিলেন? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে দিয়েছিল। কবিরঞ্জন উপাধি দিয়েছিল এই রামপ্রসাদকে কৃষ্ণচন্দ্র। কে দিয়েছিলেন? তিনি হচ্ছে কৃষ্ণচন্দ্র। আর এটি কৃষ্ণচন্দ্র যে দিয়েছিলেন, কৃষ্ণচন্দ্র কোথাকার রাজা ছিলেন? তিনি নবদ্বীপের রাজা ছিলেন। এই কৃষ্ণচন্দ্র নবদ্বীপের রাজা। তিনি খুশি হয়ে রামপ্রসাদকে কবিরঞ্জন খেতাব দিয়েছিলেন। কবি রামপ্রসাদের কাব্যের নাম হচ্ছে কিন্তু কবিরঞ্জন। তার উপাধিও হচ্ছে কবিরঞ্জন, তার কাব্যের নামও কিন্তু কবিরঞ্জন। রামপ্রসাদ শ্যামসঙ্গীত রচনায়ও অপরিসীম কৃতিত্ব দেখিয়েছেন। ওকে, এরপর আছে আমরা জানবো শিবায়নবদ্ধ শিবমঙ্গল কাব্যটা। শিবায়নবদ্ধ শিবমঙ্গল কাব্য। শিবায়নবদ্ধ শিবমঙ্গল কাব্য। এর কাহিনীর উৎসটা কি? কাহিনীর উৎসটা হচ্ছে শিব প্রাগ বৈদিক দেবতা, লৌকিক দেবতা হিসেবে তার বিবর্তন ঘটেছে। পৌরাণিক মৌলিক উপাদান মিশ্রিত হয়ে এই শিবায়ন বা শিবমঙ্গল কাব্য রচিত হয়েছে। তাহলে এই শিবায়নবদ্ধ শিবমঙ্গল কাব্য এর আদি কবি হিসাবে ধরা হয় রামকৃষ্ণ। কাকে ধরা হয়? রামকৃষ্ণ। শিবায়নবদ্ধ বা শিবমঙ্গল কাব্য এর আদি কবি হিসেবে ধরা হয় রামকৃষ্ণকে। রামকৃষ্ণ রায় রচিত কাব্যের নাম শিবায়ন বা শিবের মঙ্গল। এই রামকৃষ্ণ রায়ের রচিত কাব্যের নাম হচ্ছে কি? শিবায়ন বা শিবের মঙ্গল। এরপর হচ্ছে কবি কঙ্ক আনুমানিক 1680 সালে 1680 সালে তিনি শিবমঙ্গল কাব্য রচনা করেছেন। এরপর হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য ইনি হচ্ছেন 18 শতকের প্রথম দিকে শিবায়ন বা শিব কীর্তন নামে কাব্য রচনা করেছেন। কত শতক? 18 শতকের। তাহলে রামেশ্বর ভট্টাচার্য উনি 18 শতকে
প্রথম দিকে 18 শতকের প্রথম দিকে 18 শতকের প্রথম দিকে তিনি শিবায়ন বা শিব কীর্তন নামে কাব্য রচনা করেন। কি নামে? শিবায়ন বা শিব কীর্তন। শিবায়ন বা শিব কীর্তন নামে কাব্য রচনা করেছেন। এখন আমরা জানবো আরেকটি কাব্যগ্রন্থ, তার নাম হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। ধর্মমঙ্গল কাব্য। এই ধর্মমঙ্গল কাব্যটি ধর্ম ঠাকুর নামে দেবতার মাহাত্ম্য প্রচার ও পূজা ঘটনা নির্ণয়ে বা নিয়ে রচিত হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। তাহলে কি বুঝলাম? ধর্মমঙ্গল কাব্যটি ধর্ম ঠাকুর নামে। ধর্মমঙ্গল কাব্যটি কোত্থেকে আসছে? ধর্ম ঠাকুর নামে একজন দেবতার মাহাত্ম্য প্রচার ও পূজা ঘটনা নিয়ে রচিত হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। হিন্দু নিচু শ্রেণীর বা ডোম সমাজ দেবতা ধর্ম ঠাকুর। তাহলে কি হলো? হিন্দু নিচু শ্রেণীর ও ডোম সমাজের দেবতা হচ্ছে ধর্ম ঠাকুর। হিন্দু নিচু শ্রেণীর, হিন্দু নিচু শ্রেণীর বা ডোম সমাজের, হিন্দু নিচু শ্রেণী বা ডোম সমাজের দেবতা হচ্ছে ধর্ম ঠাকুর। দেবতাই কে? এই ধর্ম ঠাকুর। ওকে, তাহলে এই ওনাকে নিয়েই কিন্তু এই ধর্মমঙ্গল কাব্য রচিত হয়েছে। রারো দেশে ধর্ম ঠাকুর এখনো জাগ্রত দেবতা হিসেবে আছে। আঞ্চলিক হলেও অন্যান্য মঙ্গল পাঁচালীর চেয়ে ধর্মমঙ্গল কাব্যের চাহিদা ও জনপ্রিয়তা ছিল অনেক বেশি বা অধিক পরিমাণ। অসংখ্য অব্রাহ্মণ চণ্ডাল ব্রাহ্মণ রচনা করেন এই ধর্মমঙ্গল কাব্য। ধর্ম ঠাকুরই কিন্তু একমাত্র দেবতা যাতে সর্বশ্রেণীর সর্বজনের অধিকার ও শ্রদ্ধা ছিল এই কাব্যের এই ধর্ম ঠাকুরের প্রতি। কাহিনীতে রয়েছে ধর্ম ঠাকুরের আসল পরিচয়। সূর্য কি তার কাহিনী আছে? যে সূর্য তার অনুগত থাকতো, সন্তান তার আয়ত্তে, এবার জল বর্ষণ তার কাজ ছিল, চক্ষু রোগ নিরাময় তার কৃপা ছিল, তার দেয়া দণ্ড কুষ্ঠরোগ, মানে সে কি রোগ দিত? কুষ্ঠরোগ দিত। ধবল রূপ হচ্ছে তার প্রিয়। সাধারণত একটি শিলাখণ্ডই এই ধর্ম প্রতীক রূপে পূজা পায়। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী হচ্ছে দুটি, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী দুটি, রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। তাহলে ধর্মমঙ্গল কাব্যের কাহিনী দুটি, একটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, 2 নম্বর হচ্ছে লাউ সেনের কাহিনী। লাউ সেনের কাহিনী, এই দুটি হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের মূল বিষয়। রাজা হরিশ্চন্দ্রের কাহিনীর প্রধান চরিত্রে যারা যারা আছেন তারা হচ্ছেন, 1 নম্বর হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনীর চরিত্র লিখছি, 1 নম্বর দেওয়া দরকার নেই, কমা দিয়ে লিখছি। একটা হচ্ছে আপনার রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র, রানী মদনা, ধর্ম ঠাকুর,
রাজপুত্র লুইচন্দ্র বা লুইধর। লুইচন্দ্র বা লুইধর, এগুলো হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনীর চরিত্র। 2 নম্বরে যে ছিল সেটা হচ্ছে লাউসেনের চরিত্র, লাউসেনের কাহিনী। তো লাউসেনের কাহিনীর চরিত্র হচ্ছে কর্ণসেন। লাউসেনের কাহিনীর চরিত্র হচ্ছে কর্ণসেন, রঞ্জাবতী, ধর্ম ঠাকুর, লাউসেন, মহামত। লাউসেন মহামত, এই হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনীর চরিত্র এবং লাউসেনের কাহিনীর চরিত্র। এখন আমরা জানব যে ধর্মমঙ্গল কাব্যের কবি। ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কবিদের বিষয়ে যদি আসি তাহলে প্রথমত ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট ধর্মমঙ্গল কাব্যের আদি কবি। এই ময়ূর ভট্ট কিন্তু ধর্মমঙ্গল কাব্যের আদি কবি। তিনি 17 শতকের কবি। কত শতকের? ময়ূর ভট্ট কিন্তু 17 শতকের কবি। 17 শতকের কবি ছিলেন। ময়ূর ভট্ট রচিত কাব্যটি হচ্ছে শ্রী ধর্মপুরাণ। ময়ূর ভট্ট রচিত কাব্যটির নাম হচ্ছে শ্রী ধর্মপুরাণ। তবে তার রচনার একটি পদও এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়ূর ভট্ট ধর্মমঙ্গল কাব্য রচনা করেছেন এবং তিনি আদি কবি। তিনি 17 শতকের কবি ছিলেন। ময়ূর ভট্ট রচিত কাব্যটির নাম হচ্ছে শ্রী ধর্মপুরাণ। কিন্তু এই যে শ্রী ধর্মপুরাণ, এই কাব্যের একটি পদ বা একটি লাইনও পাওয়া যায়নি। এরপরে হচ্ছে আদি রূপ রাম। এরপরে আমরা যাকে বলবো আদি রূপ রাম। তাহলে আদি রূপরাম হচ্ছে ধর্মমঙ্গলের দ্বিতীয় কবি। হ্যাঁ, প্রথম কবি কিন্তু ময়ূর ভট্ট আর দ্বিতীয় কবি কিন্তু এই আদি রূপরাম, দ্বিতীয় কবি ধর্মমঙ্গল কাব্যের। কবি মানিক গাঙ্গুলি তাকে স্মরণ করে পদ রচনা করেন। কে? মানিক গাঙ্গুলি। মানিক গাঙ্গুলি তাকে স্মরণ করে মানিক গাঙ্গুলি। মানিক গাঙ্গুলি তাকে স্মরণ করে পদ রচনা করেন। তার কোনো পুঁথিও পাওয়া যায়নি। তাহলে ময়ূর ভট্টের কোনো পুঁথিও পাওয়া যায়নি। এরপর আদি রূপরাম যে দ্বিতীয় কবি ছিলেন এবং তাকে স্মরণ করে আবার মানিক গাঙ্গুলি আরেকজন, তিনি পুঁথি রচনা করেছেন কিন্তু তার পুঁথিও পাওয়া যায়নি। তারপরে আমরা যাকে ধরতে পারি তিনি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। কে? তিনি হচ্ছেন ঘনরাম চক্রবর্তী। তাহলে ঘনরাম চক্রবর্তী এই কবি অষ্টাদশ শতকের কবি ছিলেন। অষ্টাদশ শতক মানে 18 শতক, 18 শতকের কবি ছিলেন এবং ধর্মমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন। তাহলে ঘনরাম কিন্তু সর্বশ্রেষ্ঠ একজন কবি ছিলেন এবং তিনি 18 শতকের কবি এবং ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। 1712 খ্রিস্টাব্দে
তিনি কাব্য রচনা শেষ করেছিলেন 1712 খ্রিস্টাব্দে। 1712 সালে তিনি কাব্য রচনা শেষ করেছিলেন। বর্ধমান জেলার কৃষ্ণপুর গ্রামে এই কবি ঘনরাম চক্রবর্তীর জন্ম। কোথায়? বর্ধমান জেলার। এই কবি ঘনরাম চক্রবর্তীর জন্ম কোথায়? তিনি বর্ধমান জেলার কৃষ্ণপুরে। কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। ধর্ম ঠাকুরের অনুগৃহীত লাউসেনের কাহিনী এই ঘনরাম চক্রবর্তী কাব্যের উপজীব্য। তাহলে ঘনরাম চক্রবর্তী কাব্যের উপজীব্য হচ্ছে লাউসেনের কাহিনী। অন্যান্য কবিদের কথা যদি বলতে চাই, ধর্মমঙ্গলে আরেকজন কবি হচ্ছে খেলারাম চক্রবর্তী। খেলারাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের একজন অন্যতম কবি। আরেকজন মানিক রাম গাঙ্গুলি। এটা আগেও বলেছে, কিন্তু মানিক রাম গাঙ্গুলি। এই মানিক রামের সমসাময়িক আরেকজন কবি হলেন দ্বিতীয় রূপরাম। আমরা কিন্তু প্রথম পড়েছি আদি রূপরাম, কারণ উনি প্রথম রূপরাম, তাই ওনার নাম আদি রূপরাম। এরপর হচ্ছে দ্বিতীয় রূপরাম। এই দ্বিতীয় রূপরামের পরে হচ্ছে কবি দ্বিতীয় রূপরাম। একটা কথা সেটা হচ্ছে তিনি 1590 খ্রিস্টাব্দে তার কাব্য রচনা করেছেন দ্বিতীয় রূপরাম। কত সালে? 1590 সালে তিনি তার কাব্য রচনা করেছেন। ধর্মমঙ্গলের অন্যতম কবি আবার শ্যাম পণ্ডিত। আর একজন অন্যতম কবি হলেন, এই কবিদের নামগুলো জাস্ট মুখস্থ রাখলেই হবে। এই কবিদের সম্পর্কে এখন এই যে এই ঘনরাম চক্রবর্তীর পরে যারা নাম লিখছে তাদের নামগুলো জাস্ট একটু মনে রাখলেই হবে। এতটুকুই। শ্যাম পণ্ডিত রচিত কাব্যের নাম হচ্ছে নিরঞ্জন মঙ্গল। শ্যাম পণ্ডিতের কাব্যের নাম কি? নিরঞ্জন মঙ্গল। এই শ্যাম পণ্ডিত কবির কাব্যের নাম হচ্ছে নিরঞ্জন মঙ্গল। আর রামদাস আদক আরেকজন কবি, তার রচিত কাব্যের নাম হচ্ছে অনাদি মঙ্গল। আরেকজন কবিকে রামদাস আদক। তার কাব্যের নাম হচ্ছে অনাদি মঙ্গল। 1662 খ্রিস্টাব্দে তার কাব্য প্রথম গীত হয়। কত সালে? 1662 সালে এই রামদেশ আদকের কাব্য গৃহীত হয়। এই ছিল ধর্মমঙ্গল কাব্যের মোটামুটি আলোচনা। এখন আমরা দেখব বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী বাংলা কবিতার অন্যতম একটা শ্রেষ্ঠ নিদর্শন। এটি মধ্যযুগের সাহিত্যের সবচাইতে রসোত্তীর্ণ ও সার্থক একটি সাহিত্যকর্ম। শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে এই বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। শ্রী চৈতন্যদেব যিনি ছিলেন একজন ধর্ম সাধক, তিনি অনেক সবার দুঃখ কষ্টে সবার পাশে থাকতেন, তাই সবাই ওনাকে দেবতা হিসেবে চিনত এবং মানত। এই বৈষ্ণব
এই শ্রী চৈতন্যদেব বাংলা সাহিত্যে কোনো পদ বা কাব্য কিন্তু রচনা করেননি, কিন্তু তিনি যে ধর্ম প্রচার করতেন, তিনি যে ধর্মের সাধক ছিলেন, সেই দিক থেকে মানুষ, উনি একজন দেবতা হিসেবে ছিল, দেবতা হিসেবে মানুষ ওনাকে জানত। এবং এই ওনাকে ঘিরেই ওনার জীবনী, ওনার জীবনের ইতিহাস কাহিনীগুলো বিভিন্ন কবিরা রচনা করেছেন ওনাকে নিয়ে, তাই এটাকে শ্রী চৈতন্য জীবনী বলা যেতে পারে। হ্যাঁ, এগুলো রচনা করেছেন, এটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। শ্রী চৈতন্য দেব উনি, ওনার জন্ম হচ্ছে 1486। দেখেন, যাকে নিয়ে এই বৈষ্ণব পদাবলী বলেন বা জীবনী সাহিত্য বলেন, সেটা যাকে নিয়ে রচনা করা হয়েছে তার নাম হয়েছে শ্রী চৈতন্যদেব। আর শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন 1486 সালে আর মৃত্যুবরণ করেছেন 1533 সালে। তিনি বৈষ্ণব ধর্ম এবং এরপর থেকে বাংলা কবিতায় বৈষ্ণব দর্শনের স্থান পেতে থাকে। এর বিষয়বস্তু হলো রাধা ও কৃষ্ণের প্রেমলীলা। তাহলে বৈষ্ণব পদাবলীর প্রেম বিষয় কি? বৈষ্ণব পদাবলীর বিষয় হচ্ছে রাধা ও কৃষ্ণের প্রেমলীলা। আমরা এর আগে পড়েছি কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন, সেই শ্রীকৃষ্ণ কীর্তনও কিন্তু রাধা ও কৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত। তাহলে বৈষ্ণব পদাবলীতে মূলত স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের যে সম্পর্ক সেটা দেখানো হয়েছে। এতে কৃষ্ণ পরমাত্মার প্রতীক আর রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক। চৈতন্যদেব ধর্ম প্রচার করেছিলেন বাংলা ভাষায়। তার ধর্মের শাস্ত্রের কথাও ছিল সামান্য, বরং জীবে দয়া এবং নামে রুচি, অর্থাৎ নামে জপের কথাই তিনি জোর দিয়ে বলেছিলেন। গীত গোবিন্দ রচয়িতা 12 শতকের কবি জয়দেব প্রথম পদাবলী শব্দটি ব্যবহার করেন। তাহলে এই যে বৈষ্ণব এবং পদাবলী, এই পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেছেন, তার নাম হচ্ছে জয়দেব। পদাবলীটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে পদাবলী প্রথম যিনি ব্যবহার করেছেন শব্দটি, তার নাম কি? তার নাম হচ্ছে জয়দেব। উনি ব্যবহার করেছেন। তাহলে কত শতকে তিনি ব্যবহার করেছেন? 12 শতকে। জয়দেব এই পদাবলী শব্দটি 12 শতকে ব্যবহার করেছেন। মধ্যযুগের গীতি কবিতার বা গীতিময় রচনার বিশিষ্ট রূপকে পদাবলী বলা হতো। তাহলে পদাবলী কাকে বলা হয়? মধ্যযুগের যে গীতি কবিতা, সেই গীতি কবিতার বা গীতিময় রচনা ছিল, সেই রচনার বিশিষ্ট কিছু রূপকেই পদাবলী বলা হতো। জয়দেব বৈষ্ণব নন এবং তিনি চৈতন্যের 300 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। কিন্তু জয়দেব কিন্তু কি নয়? বৈষ্ণব নন। তিনি 300 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। কত বছর? 300 বছর পূর্বে। কার 300 বছর পূর্বে? শ্রী চৈতন্যদেবের। শ্রী চৈতন্যদেবের জন্মের 300 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। নীলাচলে অসুস্থাবস্থায় চৈতন্যদেব 3 জন কবির পদ আস্বাদন করে আনন্দ পেতেন। একজন হচ্ছে জয়দেব, আরেকজন বিদ্যাপতি এবং আরেকজন চণ্ডীদাস। তাহলে 3 জন কবির পদ তিনি আস্বাদন করে আনন্দ পেতেন। কে তিনি? চৈতন্যদেব। দেখেন, চৈতন্যদেব 3 জন কবির পদ আস্বাদন করে তিনি আনন্দ পেতেন। একজন হচ্ছে জয়দেব, আরেকজন হচ্ছে বিদ্যাপতি, আরেকজন হচ্ছে চণ্ডীদাস। তাহলে এই 3 জন কবির পদ আস্বাদন করে শ্রী চৈতন্যদেব অনেক
আনন্দ পেতেন। এখন আসি বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি যারা ছিলেন, তাদের মধ্যে 4 জন কবিদের নাম, এই বৈষ্ণব পদাবলীর 4 জন কবি, বিশিষ্ট বা শ্রেষ্ঠ 4 জন কবি সম্পর্কে আমরা জানব। 1 নম্বর হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি, তাহলে জয়দেব কিন্তু 300 বছর পূর্বে, শ্রী চৈতন্য জন্মগ্রহণ করার 300 বছর পূর্বে কিন্তু জয়দেব জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দেখেন এই যে, যেহেতু শ্রী চৈতন্যদেব, জয়দেব, বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদ বা কাব্য আস্বাদন করতেন, দেখেন তাহলে বিদ্যাপতির জন্ম কিন্তু 1380, যেখানে শ্রী চৈতন্যদেবের জন্ম হচ্ছে 1486, আর বিদ্যাপতির জন্ম 1380। তাহলে বিদ্যাপতি কিন্তু চৈতন্যদেবের আগে জন্মগ্রহণ করেছেন। এই বিদ্যাপতির জন্ম 1380, মৃত্যু হচ্ছে 1460 খ্রিস্টাব্দে। বিদ্যাপতি ছিলেন পঞ্চদশ শতকের মিথিলার রাজা শিব সিংহের সভাকবি। তাহলে বিদ্যাপতি কি ছিলেন? একজন সভাকবি ছিলেন। সেটা হচ্ছে কোথাকার? মিথিলার রাজা শিব সিংহের। কত শতকে? পঞ্চম শতকে, সরি পঞ্চম না, পঞ্চদশ শতকে। পঞ্চদশ শতকে তিনি মিথিলার রাজা, তাহলে মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। কে ছিলেন? বিদ্যাপতি। মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। শিব সিংহের সভাকবি ছিলেন। তার উপাধি ছিল কবি কণ্ঠহার। বিদ্যাপতির উপাধি কি ছিল? কবি কণ্ঠহার তার উপাধি ছিল। অভিনব জয়দেব ও মিথিলার কোকিল। অভিনব জয়দেব ও কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন কিন্তু জয়দেব। ওই জয়দেবের পূর্ণ নাম হচ্ছে অভিনব জয়দেব। তাহলে অভিনব জয়দেবও কিন্তু মিথিলার কবি ছিলেন, আর তাকে বলা হতো মিথিলার কোকিল। জয়দেব কি বলা হতো? মিথিলার কোকিল বলা হতো। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। কে? বিদ্যাপতি। বিদ্যাপতি কিন্তু ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন। ব্রজবুলি ভাষা হচ্ছে যে কিছু ভাষা ছিল অন্য ভাষা আর কিছু বাংলা ভাষার মানে মিক্সচার করে, এই জন্য এটাকে ব্রজবুলি ভাষা বলা হতো। হিন্দি, বাংলা ও প্রাকৃত ভাষার মিশ্রণে আসলে ব্রজবুলি ভাষাটি। কোন ভাষাকে ব্রজবুলি ভাষা বলা হয়? ব্রজবুলি ভাষা বলা হয় যে ভাষার মধ্যে হিন্দু, বাংলা ও প্রাকৃত ভাষার মিশ্রণ ছিল। প্রায় 1000 খানেক পদ বিদ্যাপতির নামে প্রচলিত, তবে জর্জ গ্রিয়ারসন বিদ্যাপতির মৈথিলি পদ সংগ্রহের জন্য গিয়ে মাত্র 76টি পদ পেয়েছিলেন। তাহলে প্রায় 1000 খানেক, কত? প্রায় 1000 খানেক। প্রায় 1000 খানেক পদ কিন্তু বিদ্যাপতির নামে প্রচলিত ছিল, তবে কি হয়েছিল? জর্জ গ্রিয়ারসন এই জর্জ গ্রিয়ারসন বিদ্যাপতির মৈথিলি পদ সংগ্রহ করতে গিয়ে মাত্র 76টি পদ তিনি সংগ্রহ করতে পেরেছিলেন। বিদ্যাপতিকে কোনো কোনো কবি দেহবাদী কবি বলেও আখ্যায়িত করেছে। কি হিসাবে? দেহ কবি। বিদ্যাপতিকে কোনো কোনো কবি দেহ কবি বলেও আখ্যায়িত করেছেন। বিদ্যাপতি দ্বারভাঙ্গা গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? দ্বারভাঙ্গা গ্রামের। দ্বারভাঙ্গা এক গ্রামের উনি ব্রাহ্মণ পরিবারে।
ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার কৌলিক উপাধি হচ্ছে ঠাকুর। এই বিদ্যাপতির কৌলিক উপাধি কি? তার কৌলিক উপাধি হচ্ছে ঠাকুর। বাংলাদেশে ব্রজবুলিতে সর্বশেষ পদ রচনার নিদর্শন হল রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই ভানুসিংহ ঠাকুরের পদাবলীও কিন্তু ব্রজবুলি ভাষায় রচনা করেছে। তবে রবীন্দ্রনাথের তরুণ বয়সের এই রচনা ঠিক বৈষ্ণবীয় ব্রজবুলি হয়েছে বলে মনে হয় না। তাহলে বিদ্যাপতির বিখ্যাত বিরহ বিষয়ক এখন পদ, আমরা একটা পদ জানি, বিখ্যাত বিরহ বিষয়ক পদ। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ মাহ ভাদর, শূন্য মন্দিরে মোর। দেখেন, তাহলে বিদ্যাপতির বিখ্যাত যে বিরহ বিষয়ক যে পদ ছিল সে পদ হচ্ছে এ সখী হামারি দুঃখের নাহি ওর। কি বলছে? যে আমার দুঃখের সখী, আমার দুঃখের কি নাই, শেষ নাই। এ ভরা বাদর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দিরে মোর। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। এ হচ্ছে বিদ্যাপতির ওনার রচিত একটি বিরহমূলক পদ। এরপরে আমরা আরেকজন কবি সম্পর্কে জানব, তিনি হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাসের সময়কাল 1400 শতকের শেষার্ধে। 1400 শতকের, কত শতকের? 14 শতকের, 14 শতকের শেষার্ধ থেকে 15 শতকের প্রথমার্ধ পর্যন্ত। 14 শতকের শেষার্ধ থেকে 15 শেষার্ধ থেকে 15 শতকের শুরু বা প্রথমার্ধ শুরু, তিনি পূর্ব বাংলার কবি ছিলেন। তাহলে চণ্ডীদাস কোথাকার কবি ছিলেন? চণ্ডীদাস পূর্ব বাংলার কবি ছিলেন। বাংলা সাহিত্যে তিনি দ্বিজ চণ্ডীদাস নামেও খ্যাত ছিলেন। কি চণ্ডীদাস নামে? তিনি দ্বিজ চণ্ডীদাস নামে খ্যাত ছিলেন। তিনি খাঁটি বাংলা ভাষায় পদ রচনা করেন। তিনি বৈষ্ণব পদাবলীর প্রথম কবি। এই চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী কি প্রথম কবি, কারণ তার কবিতায় রয়েছে প্রথম কবি হিসেবে ওনাকে ধরা হয়। আর ওনাকে দুঃখের কবি বলেছেন আমাদের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছেন। চণ্ডীদাসকে দুঃখের কবি বলার কারণ হচ্ছে তার কবিতায় রয়েছে অতলান্ত বেদনার সুর। তাহলে সেই বেদনার সুর আসলে সেরকম দুই একটি পংক্তি যদি আমরা একটু দেখি, তাহলে চণ্ডীদাসের যদি দুইটি পংক্তি আমরা দেখি তাহলে হচ্ছে, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। 2 নম্বর পংক্তি হচ্ছে, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। এই গানটি কিন্তু পরবর্তীতে সংস্কার করে তারপরে কিন্তু বাংলায় বলা হয়েছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির উপর দিয়া
রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। এই গানটি কিন্তু এই সই কেমনে ধরে বহিয়া আমার এই বধূ আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া, এই গান থেকে কিন্তু নেওয়া হয়েছে।